যে লোনটা নেব এটার জন্য এবার বরাদ্দ রাখা হয়েছে প্রায় 1,30,00,000-এর মতো বরাদ্দ রাখা হয়েছে। তাহলে এটা গতবার যদি বেড়ে যায় এবারও কিন্তু বাড়বে। এবং শুধু আমি নই, যারা ব্যবসা বাণিজ্য করে এফবিসিসিআই তারা পর্যন্ত বলছে যে আমাদের এই সুদ নির্ভর যে বাজেট এটি ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা, এবং এটি ঋণের পরিমাণ মানুষের ঘাড়ে কিন্তু বাড়ছে। অতএব দেশের নাগরিক হিসাবে বা একজন ভোটার হিসাবে, ট্যাক্স পেয়ার হিসেবে আমার জানার অধিকার আছে যে এই যে 1,82,000 কোটি টাকা সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে এই খেলাপি ঋণের পরিমাণ প্রায় 3 লক্ষ কোটি টাকার প্লাস। তাহলে এই টাকা তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে লুটপাটকারী বলবেন, না তাদেরকে বাংলাদেশের উন্নয়নের জন্য অবদানকারী বলবেন? বলার তো কোনো সুযোগ নেই। খালেদা জিয়ার বিচার ওনার করছেন, তো দুর্নীতি না করার পরও প্রক্রিয়াগত একটা জটিলতার কারণে ওনাকে শাস্তি দিয়েছেন। তারেক রহমানকে শাস্তি দেননি, জোবায়দুর রহমানকে শাস্তি দেননি। অজস্র বিএনপির নেতা নেত্রীদেরকে ইলেকশনের আগে 2 বছর 1 মাস, 2 বছর 2 মাস, 2 বছর 3 মাস, 2 বছর 5 মাস শাস্তি দেননি? দিয়েছেন তো। তাহলে যদি দুর্নীতি করে থাকে বিএনপির কোন নেতা, তাহলে আপনি 15 বছর ক্ষমতায় একেবারে দুর্দান্ত প্রতাপের সাথে ক্ষমতায় যা চাচ্ছেন তাই করছেন, জনমতকে উপেক্ষা করে যা ভালো লাগছে তাই করছেন। বিচার করেন না কেন? বাধা কে দিয়েছে? আপনার সময় এখন বেনজির তৈরি করতে হবে, আজিজ সাহেব তৈরি করতে হবে, বা ওই যে আমাদের কি বলে এমপি সাহেব, আনার সাহেব, এগুলা তৈরি হবে, আর এগুলো দিয়ে ওগুলোকে সাফাই গাবেন। তাহলে কতদিন আমরা ভালো হবো? 71-এ লড়াই করেছিলাম কি এই সমস্ত বেনজিদেরকে দেখার জন্য? 71 সালে লড়াই করেছিলাম কি এই ব্যবসায়িক সিন্ডিকেট তৈরি করার জন্য? 71 সালে লড়াই করেছিলাম কি এই সমস্ত পারস্পরিক অভিযোগ দেখার জন্য? না। দেখেন, কারা কি বলছে সেটি বিবেচ্য বিষয় নয়। বিএনপি কি বলছে, আওয়ামী লীগ কি বলছে, বরং বাজেট কি বলছে সেটা হলো বিবেচ্য। যে বাজেটের মধ্য দিয়ে জাতি কি মেসেজটা পাচ্ছে। আপনি দেখেন যে বাজেট, এই বর্তমান অর্থমন্ত্রী, একটা মানুষের স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল যে নতুন মানুষ, নতুন ধরনের কিছু কথা বা প্রোগ্রামের একটি সন্নিবেশিত থাকবে। কিন্তু আমরা দেখলাম যে এই বাজেট বক্তৃতার মধ্য দিয়ে এই বর্তমান অর্থমন্ত্রী তার পুরাতন অর্থমন্ত্রীদের একই পথে উঠে হাঁটলেন। একই পথে হাঁটা মানে যে উনি সেই বাজেটটা দিলেন, যে বাজেটে কয়েকটা মোটা দাগে যদি আমরা বলতে পারি সেটি হলো যে এটা একটা ঘাটতি বাজেট, এবং সেই ঘাটতির পরিমাণটা প্রায় 2,56,000 কোটি টাকা। এই 2,56,000 কোটি টাকার যে ঘাটতি, সবচেয়ে সিগনিফিকেন্ট যে ইস্যুটি, এই ঘাটতিটা পূরণ হবে কোত্থেকে? ঘাটতিটা পূরণ আমাদের জন্য খুব সহজ হয় এবং সহনীয় হয় যদি এই ঘাটতিটা যদি বিদেশি অনুদান অথবা বিদেশি ঋণ যদি আমরা নিয়ে যদি ঘাটতিটা পূরণ করতে পারি, সেটা কিন্তু খুব সহজ হয়। কিন্তু বাজেট বক্তৃতায় সরকার অর্থমন্ত্রী বললেন যে এই ঘাটতি পূরণের মধ্যে 1,37,500 কোটি টাকা নেবেন, অভ্যন্তরীণ ব্যাংকিং চ্যানেল থেকে লোন নেবেন। হাসিনাপা, আপনি বাংলাদেশের যদি অর্থ ব্যবস্থার দিকে একটু খেয়াল রাখেন, আপনি নিশ্চয়ই রাখেন, কারণ অনেক রকমের কথা এখানে হয়। ফরেন রিজার্ভের পরিমাণ খুবই তলানিতে, এটা তো আপনিও জানেন, আমরাও জানি। তারপরে রেমিটেন্স প্রবাহ মোটামুটি একটা স্বস্তিদায়ক অবস্থায় আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু ডলারের দাম পড়েছে, টাকার মূল্যমান কমেছে প্রায় গত 2-3 বছরে প্রায় 25 টাকার মতো, মূল্যস্ফীতি 10-এর ওপরে। এমন একটি অবস্থায় যদি আপনি ব্যাংকিং সেক্টর থেকে যদি আপনি লোন নেন, তাহলে এই ব্যাংকগুলার যে বেসরকারি পর্যায়ে লোন দেওয়ার যে সক্ষমতা, সেটা কিন্তু হ্রাস পাবে। এটা 1 নম্বর দিক। 2 নম্বর যে দিক আপা, যে আপনি লোন নিলে তো আপনাকে পরিশোধ করতে হয়, এবং পরিশোধ করতে হয় সুদ সহ পরিশোধ করতে হয়, এবং এই সুদ সহ পরিশোধ করতে গেলে সেটা দেখেন 2023-24-এ আমরা সুদ বাবদ বরাদ্দ রেখেছিলাম যে শুধু সুদ, সেটা কিন্তু আমাদের মাথার উপর একটা বোঝা আর কি। সেটা আমরা পরিশোধ বাজেটে রেখেছিলাম 94,376 কোটি টাকা, কিন্তু বাস্তবে এটি ব্যয় হয়েছে 1,05,330 কোটি টাকা। এবং দেখেন এবার যে আমরা যে করব, আমরা যে লোনটা নেব এটার জন্য এবার বরাদ্দ রাখা হয়েছে প্রায় 1,30,00,000-এর মতো বরাদ্দ রাখা হয়েছে। তাহলে এটা গতবার যদি বেড়ে যায় এবারও কিন্তু বাড়বে। এবং শুধু আমি নই, যারা ব্যবসা বাণিজ্য করে এফবিসিসিআই তারা পর্যন্ত বলছে যে আমাদের এই সুদ নির্ভর যে বাজেট এটি ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা, এবং এটি ঋণের পরিমাণ মানুষের ঘাড়ে কিন্তু বাড়ছে। দেখেন 2009-এ যখন এই সরকার ক্ষমতায় আসে তখন মাথাপিছু ঋণের পরিমাণ ছিল 14,000-এর মতো টাকা আর কি। এখন সেই ঋণের পরিমাণ প্রায় সরকারি হিসেবে 96,000 টাকার মতো। এবং 2009-এ যখন এই সরকার ক্ষমতায় আসে তখন খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 টাকা, 22,000 কোটি টাকা। এখন সেই খেলাপি ঋণের পরিমাণ হয়ে গেছে 1,82,000 কোটি টাকা। এই যে লুটপাটের যে অবস্থা, এটা লুটপাট কিনা আমি জানি না। আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন, আপনি সেই লোন পরিশোধ করছেন না, আবার এই যারা লোন নিচ্ছে তাদের কোনো জায়গায় সাউন্ড আসছে আর কি, বন্ধ করলে, যে লোন আপনি ব্যাংক দিচ্ছেন এই লোনগুলো আদায়ও করতে পারছেন। এবং কারা এই সমস্ত মেগা লোন নিয়ে ব্যাংকগুলোকে দুর্বল করলো
তাদের তালিকা এখন পর্যন্ত জাতি জানতে পারে না। পার্লামেন্ট মেম্বারদের এই যে মিনিটে যে খরচ, তাদের গাড়ির তেল খরচ, ভাতা, বেতন, এগুলা আমরা দিই আমাদের ট্যাক্সের টাকা থেকে, কিন্তু এগুলো ব্যয় নির্ভর করা হয়। তবে দেশের নাগরিক হিসাবে বা একজন ভোটার হিসাবে, ট্যাক্স পেয়ার হিসেবে আমার জানার অধিকার আছে যে এই যে 1,82,000 কোটি টাকা সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে এই খেলাপি ঋণের পরিমাণ প্রায় 3 লক্ষ কোটি টাকার প্লাস। তাহলে এই টাকা তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে লুটপাটকারী বলবেন, না তাদেরকে বাংলাদেশের উন্নয়নের জন্য অবদানকারী বলবেন? বলার তো কোনো সুযোগ নেই। এটি হলো একটা বাস্তবতা। 2 নম্বর আপনি যে হেডলাইনটা দিচ্ছেন সেখানে আমি একটু যেতে চাই, ওয়াজুল কাদের সাহেব আজকে যেটা বলছেন যে এটি লুটপাটকারীদের কাছ থেকে দেশটা বাঁচানোর বাজেট। আচ্ছা, লুটপাটকারীদের কাছ থেকে দেশটা বাঁচানোর যদি বাজেট হয়, তো আপনি বাজেট বক্তৃতায় তো একবারও দুর্নীতি দমন কমিশনকে সক্ষম করার জন্য কোনো কথা বললেন না। বাজেটে তো দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ করার এবং স্বাধীনভাবে কাজ করে দেওয়ার সক্ষম করে গড়ে তোলার মতো 1 টাকা তো অতিরিক্ত বাজেট বরাদ্দ আপনি করলেন না। এটা হলো বাস্তবতা। এবং এই বাস্তবতায় আর যেটা আপনি বলছেন, আর বিএনপি যেটা বলার চেষ্টা করছে, আমি একটু বোঝার চেষ্টা করলাম বিএনপি কেন বলছে। বিএনপি হয়তো এই জায়গা থেকে বলার চেষ্টা করছে যে দেখেন, একজন মানুষ যদি বৈধ ইনকাম করে তাহলে তাকে সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত 100 টাকায় তাকে ট্যাক্স দিতে হবে, 30%। কিন্তু যে ব্যক্তিটি অবৈধ পথে ইনকাম করবে, অবৈধ পথে, তিনি বিএনপিও তো তাই করেছে, যেটা ওবায়দুল কাদের সাহেব প্রশ্ন করেছে, কালো টাকা সাদা করেছে সাইফুর রহমান খালেদা জিয়া। না, এখানে ভুল হচ্ছে, আপা। এখানে আমি বলবো তাহলে 15% দিয়ে উনি এবার একটা লাইন যোগ করা হয়েছে, যেটা খুবই দুঃখজনক। আগে তো ছিল যে আপনি 15% দিয়ে আপনি সাদা করতে পারবেন, এবার বলা হয়েছে এই সাদা করলে তাকে প্রশ্ন করা যাবে না। রাষ্ট্রের কোনো সংস্থাকে প্রশ্ন করতে এই ইনডেমনিটি আপনি কেন দিলেন? দরকার তো ছিল না। প্রশ্ন তো করা যেতে পারে যে আপনার সোর্স অফ ইনকামটা কি, কিভাবে অর্জন করলেন। এখন আপনি যে প্রশ্নটা করছেন একটা মৌলিক প্রশ্ন। দেখেন, সাইফুর রহমান এবং বেগম খালেদা জিয়া তারা কি করছেন সেই জায়গায় যাওয়ার আগে একটা কথা আপনাকে বলি। আগে কিন্তু এটি ছিল অপ্রদর্শিত আয়। সেটাকে আপনি কালো টাকা বলছেন কেন? কালো টাকা আর অপ্রদর্শিত আয় দুটার মধ্যে পার্থক্য আছে। আপনার কালো টাকা বলতে যিনি অন্যায়ভাবে, অবৈধভাবে মানুষকে ঠকিয়ে, চুরি চামারি করে, চোরাচালানি করে বা বিভিন্ন ভাবে টাকা ইনকাম করেছেন, সেটাকে বলা হয় কালো টাকা। আরেকটা হলো আপনি বৈধভাবে হাসিনা টাকা ইনকাম করেছেন, কিন্তু আপনার ব্যস্ততার কারণে বা কোনো কারণে ভুলে গেছেন, আপনি এই টাকাটা আপনার বিগত বছরের যে আপনি স্টেটমেন্টটা দিচ্ছেন সেই স্টেটমেন্টে আপনি দেখাতে ব্যর্থ হয়েছেন। তাহলে এই টাকা 15% দিয়ে আপনি বৈধ করেন বা সাদা করেন বা অন্য যে কোনো কিছু করেন, আমার কোনো আপত্তি নেই, আপনি করেন, একে নিয়ে আসেন। সেটি বোধহয় বেগম খালেদা যেমন সাইফুর রহমান করেছিলেন, যে ওনাদের বৈধ ইনকাম, সেই বৈধ ইনকামকে এবং তার সেই বৈধ ইনকামের স্টেটমেন্ট উনি দিয়েছিলেন, কিন্তু এটি বিগত বছরের ইনকাম স্টেটমেন্ট উনি দেখাননি, তার জন্য এটি উনি সেটি আপনি করেন না কেন, কারো কোনো আপত্তি নেই। কিন্তু আপনি অবৈধ পন্থায় যে অর্থটা আদায় করবেন, সেই অর্থ 15% ট্যাক্স দিয়ে আপনি তাদেরকে একেবারে ওয়াশিং মেশিনের মধ্যে ধুয়ে আপনি ভালো করে বের করে দেবেন। এই জায়গায় বোধহয় বিএনপি বলার চেষ্টা করছে বা মানুষ বলার চেষ্টা করছে যেটা অনৈতিক, অযৌক্তিক, অগ্রহণযোগ্য এবং সংবিধান পরিপন্থী। এই জায়গাতে হলো বড় বড় দাগের প্রশ্ন। এখন আপনি কনক্লুডিং রিমার্কসে যদি আপনি যান, তাহলে আপনি দেখবেন যে বিএনপির বক্তব্য এবং আওয়ামী লীগের বক্তব্য এটা কিন্তু ভিন্ন দুটি প্রেক্ষাপটের ব্যাখ্যা। এবং আওয়ামী লীগের বক্তব্য, সাধারণ সম্পাদকের বক্তব্য বিশ্বাস করতে পারলে আমার ভালো লাগতো, আমি খুবই খুশি হইতাম দীর্ঘদিন ক্ষমতায়। কিন্তু ওনার কথা বিশ্বাস করার মতো কোনো দৃশ্যমান কারণ এখন পর্যন্ত আমরা দেখছি না। দুর্নীতি রোধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে নেই। দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা বলছে। আপনি বাজেটের কথা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে তো ওনারা বলছেন যে মানে খালেদা জিয়ার সময় দুর্নীতির বিচার হতো না, এখন হচ্ছে। লুটপাটের সুযোগ করে দিয়েছিল তারা সাইফুর রহমান। আমি যদি ওনার কথা বিশ্বাস করি, তাহলে বেগম খালেদা জিয়ার বিচার ওনার করছেন তো। দুর্নীতি না করার পরও প্রক্রিয়াগত একটা জটিলতার কারণে ওনাকে শাস্তি দিয়েছেন। তারেক রহমানকে শাস্তি দেননি, জোবায়দুর রহমানকে শাস্তি দেননি। অজস্র বিএনপির নেতা নেত্রীদেরকে ইলেকশনের আগে 2 বছর 1 মাস, 2 বছর 2 মাস, 2 বছর 3 মাস, 2 বছর 5 মাস শাস্তি দেননি? দিয়েছেন তো। তাহলে যদি দুর্নীতি করে থাকে বিএনপির কোন নেতা, তাহলে আপনি 15 বছর ক্ষমতায় একেবারে দুর্দান্ত প্রতাপের সাথে ক্ষমতায় যা চাচ্ছেন তাই করছেন, জনমতকে উপেক্ষা করে যা ভাল লাগছে তাই করছেন। বিচার করেন না কেন? বাধা কে দিয়েছে? রবি ভাইরা কি বাধা দিতে পেরেছেন? বাধা দিতে গেছেন, দিতে পারেননি। এই বেঞ্জিরা লাঠি দিয়ে পিটাইয়া গুলি করে মানবাধিকার লঙ্ঘন করে দমন করা হয়েছে। আপনি তো গণতান্ত্রিক চর্চাটাও করতে দেননি। তাহলে এমন একটি সময় যদি আপনি যদি দোষারোপের রাজনীতি করেন, সেটি তো গ্রহণযোগ্য হতে পারে। বাজেটে মোটা থাকে শুধু এতটুকু বলি আপা, যে দেখেন 2 ধরনের কর আছে, একটা ডাইরেক্ট কর, একটা ইনডাইরেক্ট কর। ইনডাইরেক্ট কর কে দেয় আপা? এই আমার রবি ভাই দেয়, আমার কালাম ভাই দেয়, আপনি দেন। দোকানে খাইতে গেলে দেওয়া, কিনতে গেলে দেওয়া লাগে, রেস্টুরেন্টে খাইতে গেলে দেওয়া লাগে, একটা পানি কিনতে গেলে দেওয়া লাগে, তাকে যাকে ভ্যাট আমরা বলি। আপনি ভ্যাটের পরিমাণ শুধু বাড়াচ্ছেন, কিন্তু এই বাংলাদেশে ঢাকা শহরে গেলে কি আপনার মনে হয় যে মাত্র 40 লক্ষ ট্যাক্স পেয়ার আছে?
এবার এনবিআর বলছে যে 1 কোটি আমাদের টিনধারী আছে। সেটাও হয়েছে কি জন্য, যে আমাদের 32টা বা 33টা সার্ভিস নিতে হলে আপনাকে টিন জমা দিতে হবে বাধ্যতামূলক, এই জন্য টিন করেছে। কিন্তু মাত্র 36 লক্ষ বা 40 লক্ষ টিনধারী তাদের ইনকাম স্টেটমেন্ট জমা দিয়েছেন। আপনি এনবিআর, আপনার সক্ষমতা এই জায়গায় হয় না যে আপনি এই যে 1 কোটি তারা কেন স্টেটমেন্ট দিল না, বা আপনি এই ডাইরেক্ট ট্যাক্সের আওতা আপনি কেন বৃদ্ধি করছেন না। ঢাকা শহরে যে সমস্ত গাড়ি দেখেন, আপনি যত পরিমাণ গাড়ি দেখেন, 1 পা চালানো যায় না। তাহলে এই সমস্ত লোকদেরকে আপনি ট্যাক্সের আওতায় না নিয়ে এসে আপনি আমার মতো, রবি ভাইয়ের মতো আর 10 জন আপনার মতো মানুষদের প্রতি প্রতিনিয়ত ভ্যাটের মাত্রা বৃদ্ধি করে আপনি যে জুলুম করছেন, আপনি যে নির্যাতন করছেন, এটি কি একবার আপনি ভেবেছেন? হ্যাঁ, এটা ওনারা ভাবতেন যদি বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো এবং জনগণের ভোটে যদি তা ওনাদেরকে নির্বাচিত হতে হতো, তাহলে এই জনকষ্টগুলো ওনারা বিবেচনা করতেন। আমি শুধু এতটুকু, ওনারাও বোঝেন। দেখেন, যদি মনে করেন বিএনপি কোনো খারাপ কাজ করেছে, বিচার করেন, আইনের সুস্থ প্রয়োগের মধ্য দিয়ে বিচার করেন। কিন্তু বিএনপি করেনি, অতএব আপনার সময় এখন বেনজির তৈরি করতে হবে, আজিজ সাহেব তৈরি করতে হবে, বা ওই যে আমাদের কি বলে এমপি সাহেব, আনার সাহেব, এগুলো তৈরি হবে, আর এগুলো দিয়ে ওগুলোকে সাফাই গাবেন। তাহলে কতদিন আমরা ভালো হব? 71-এ লড়াই করেছিলাম কি এই সমস্ত বেনজিদেরকে দেখার জন্য? 71 সালে লড়াই করেছিলাম কি এই ব্যবসায়িক সিন্ডিকেট তৈরি করার জন্য? 71 সালে লড়াই করেছিলাম কি এই সমস্ত পারস্পরিক অভিযোগ দেখার জন্য? না। আপনি ক্ষমতায় আছেন 15 বছরে, যেন তেন প্রকারে ক্ষমতায় আছেন, মানুষের মতামতকে উপেক্ষা করে আছেন। দয়া করে আপনার দায়িত্বটা আপনি পালন করেন, দেখবেন যে দিন শেষে। ধন্যবাদ আপনাকে।